আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাইয়্যেবুল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। আজকে আমি তোমাদের রসায়নের 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টি পড়াবো। এই অধ্যায়টি আমি টোটাল 3টি লেকচারের মাধ্যমে কমপ্লিট করব। আমরা আগে একটা ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস, এবং পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নেব এবং ওইটাই হবে ফাইনাল ক্লাস। এই 3টা ক্লাস যদি তোমরা কেউ মনোযোগ দিয়ে করো তাহলে এই অধ্যায় রিলেটেড কোনো সিকিউ এমসিকিউতে তোমার কোনো প্রবলেম থাকবে না। আজকে আমরা অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহল পড়াবো। তাহলে চলো আমরা পড়া শুরু করি। অ্যালকিন অ্যালকিন এটা আমরা আগের দিনই দেখেছিলাম। অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। আর অ্যালকিনের নামকরণও আমরা আগের দিন দেখেছিলাম। যদি তোমরা কেউ আগের দিনের ভিডিওটি না দেখে থাকো তাহলে আগের দিনের ভিডিওটি দেখে পরে এই ক্লাসটি করতে আসো, তাহলে তোমাদের এই ক্লাসটি করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো অ্যালকিনের ধর্ম দেখো, অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন থাকার কারণে এই অ্যালকিন রাসায়নিকভাবে খুবই সক্রিয় হয়। যেখানে এর পূর্ববর্তী যেই সমগোত্রীয় শ্রেণীটি ছিল অ্যালকেন, সেখানে কার্বন কার্বন একক বন্ধন ছিল। এই একক বন্ধন থাকার কারণে রাসায়নিকভাবে খুব একটা সক্রিয় ছিল না। বাট এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, এটা রাসায়নিকভাবে খুবই সক্রিয় হবে। কারণ এই যে যেই দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধনে একটা সবল বন্ধন থাকে, আরেকটা দুর্বল বন্ধন থাকে। যদি ত্রিবন্ধন থাকতো কার্বন কার্বন, সেক্ষেত্রে একটা সবল বন্ধন, দুইটা দুর্বল বন্ধন থাকতো, মানে একটাই সবল বন্ধন হয়। আর একক বন্ধন থাকলে ওইটা একটাই সবল বন্ধন। ত্রিবন্ধন অ্যালকাইনে আছে, এটা আমরা আজকেই দেখব। লাস্টের দিকে আমরা অ্যালকাইন পড়বো। এর পরের টপিকই অ্যালকাইন। তো এই জায়গায় যখন এই অ্যালকিন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার সময় অ্যালকিনের যেই দুর্বল বন্ধন আছে দুইটা বন্ধনের মধ্যে, এটা ভেঙে যাবে এবং হাইড্রোজেন বা ব্রোমিন এ ধরনের সংযোজন বিক্রিয়াগুলো দিবে। তো অ্যালকিনের প্রস্তুতি দেখো। অ্যালকিন আমরা কয়েকভাবে প্রস্তুত করতে পারি। যেমন অ্যালকাইন থেকে আমরা প্রস্তুত করতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা প্রস্তুত করতে পারি, এবং অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করতে পারি। তো এখানে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুতি দেয়া আছে। অ্যালকাইল হ্যালাইড, এটাও আমরা আগের ক্লাসেই দেখেছিলাম যে অ্যালকাইল হ্যালাইড কি। অ্যালকাইল মূলকের সাথে একটা হ্যালোজেন যুক্ত থাকবে বা গ্রুপ 17-র একটা মৌল যুক্ত থাকবে। তো এখানে এই যে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইড। এই যে ইথাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে বা NaOH বিক্রিয়া করলে সমকার্বন বিশিষ্ট ইথিন, সমকার্বন বিশিষ্ট অ্যালকিন পাওয়া যায়। এক্ষেত্রে ইথিন হবে, কারণ ইথাইল ক্লোরাইড থেকে হয়েছে। এখানে দুইটা কার্বন ছিল, এখানেও দুইটা কার্বন থাকবে, তাহলে ইথিন হবে। সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সেই সাথে পানি উৎপন্ন হবে। পরের প্রস্তুতিটা যদি আমরা দেখি, এটা অ্যালকোহল থেকে প্রস্তুতি। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, সেক্ষেত্রে সমকার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হয়। যেমন ইথানল, এর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে ইথিন উৎপন্ন হয়, সেই সাথে পানি উৎপন্ন হয়। এটা অ্যালকাইন থেকে প্রস্তুতি। অ্যালকাইন থেকে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যালকাইনের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিব, তখন এখানে অ্যালকেন উৎপন্ন হয়। তো এই অ্যালকাইন থেকে অ্যালকিনও উৎপন্ন করা যায়। অ্যালকিন উৎপন্ন করার জন্য কি করতে হয়, যে এই যে প্রভাবকটা চেঞ্জ করে দেয়া লাগে। ওইখানে ছিল নিকেল, আর এখানে হয়ে যাবে তোমার PdVaSO4, মানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। টেম্পারেচার হবে 25°C। এই যে BaSO4 বেরিয়াম সালফেট, এটা প্রভাবক বিষ বলা হয়। এটা কেন প্রভাবক বিষ? এই প্রভাবকটা যখন দেয়া হয়,
তখন এখানে এই যে এটার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করার কথা ছিল, বাট এই যে যখন এই বেরিয়াম সালফেট বা প্রয়োগ বিষটা দেয়া হয় তখন এই বিক্রিয়াটি যখন দ্বিবন্ধনে কনভার্ট হয় তখনই বিক্রিয়াটি এই প্রভাবকটা থামিয়ে দেয়, মানে বিক্রিয়াকে থামিয়ে দিচ্ছে, তাই এটাকে প্রভাবক বিষ বলা হচ্ছে। আর এটা বিক্রিয়াটা দ্বিবন্ধনে থামিয়ে দেওয়ার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যৌগ অ্যালকিন পাচ্ছি, না হলে এটা না দিলে হচ্ছে আমরা অ্যালকেন পেতাম। তো অ্যালকিনের বিক্রিয়াগুলি দেখো, অ্যালকেনের বিক্রিয়া এটা হচ্ছে যখন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে এটা বিক্রিয়া করবে তখন যে জায়গায় হাইড্রোজেন বেশি আছে ওইখানে হাইড্রোজেনটা যাবে এবং যেখানে হাইড্রোজেন কম আছে ওইখানে হ্যালোজেনটা যাবে। এই জায়গায় দুইটা হাইড্রোজেন আছে তাই এখানে হচ্ছে হাইড্রোজেনটা যে যুক্ত হবে CH2H, আর এখানে হাইড্রোজেন একটা আছে এখানে হচ্ছে ব্রোমিনটা যে যুক্ত হবে এই যে CH Br। এই দ্বিবন্ধনটা ভেঙে এই দুইটা হাত যে ফাঁকা হয় দুইটা কার্বনে ওই দুইটা হাতে দুইটা বসে যায়। এটা হচ্ছে মার্কোনিকভ নীতি, এটা ডিটেলস তোমরা ইন্টারমিডিয়েটে পড়বে। এটা এই এসএসসির সিলেবাসে এটা ডিটেলস নেই, এতটুকু মনে রাখলেই হবে। আর এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ নীতি। এইখানে কি হয়, এখানে উল্টাটা ঘটে। এখানে বিক্রিয়া উল্টা ঘটার কারণ হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2 দেওয়া হয়েছে। যখন H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হবে তখন যেখানে হাইড্রোজেন কম ছিল সেখানে হাইড্রোজেন যে যুক্ত হবে। এখানে হাইড্রোজেন কম ছিল এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে হাইড্রোজেন বেশি ছিল এখানে ব্রোমিন যুক্ত হবে। তো এই অ্যালকিন হচ্ছে হাইড্রোজেন সংযোজন বা ব্রোমিন সংযোজন বিক্রিয়াও দেয়। হাইড্রোজেন সংযোজন দেখো, হাইড্রোজেন যখন যুক্ত করা হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তখন হচ্ছে ইথেন উৎপন্ন হয়ে যাবে। এই যে এখানকার দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গেলে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, দুই কার্বনের দুইটা হাতে দুইটা হাইড্রোজেন মিলে ইথেন উৎপন্ন হবে। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ইথিন। এই ইথিনের সাথে যখন আমরা পানি বিক্রিয়া করাবো উচ্চ চাপ ও উচ্চ তাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে তখন আমরা অ্যালকোহল পাবো সমকার্বন বিশিষ্ট। যেহেতু ইথিন তাই আমরা ইথানল পাবো। এই যে এই জায়গায় দুইটা কার্বন, এখানেও দুইটা কার্বন হবে, ইথানল পাবো। যদি এখানে প্রোপিন হতো আমরা প্রোপানল পেতাম। এই যে ব্রোমিন সংযোজন বিক্রিয়া, এক্ষেত্রে এই যে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দুই জায়গায় দুইটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে। তাহলে ইথিনের সাথে যখন ব্রোমিন যুক্ত হবে তখন এখানে হচ্ছে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। মানে ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের থাকে, এই জায়গায় ব্রোমিনটা থাকে লাল বর্ণের। এই লাল বর্ণের ব্রোমিনটা এখানে যে হচ্ছে বর্ণহীন হয়ে যায়। এটা অ্যালকিনের একটা শনাক্তকরণ বিক্রিয়াও। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন শনাক্তকরণ করতে পারি। এরপর যখন এটা হচ্ছে বেয়ার পরীক্ষা বলা হয় এটাকে, CH2 CH2 + H2O জায়মান অক্সিজেন, মানে ইথিনের সাথে পানি বিক্রিয়া করবে জায়মান অক্সিজেনের উপস্থিতিতে KMnO4 এবং KOH এগুলি থাকবে। তো এখানে হচ্ছে প্রথমে গোলাপি থাকে এরপর বর্ণহীন হয়ে যায়। এই ইথিলিন গ্লাইকল হচ্ছে বর্ণহীন। এটাও একটা শনাক্তকরণ প্রক্রিয়া, পরীক্ষা, এটাকে হচ্ছে বেয়ার পরীক্ষা বলা হয়। এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, এটা আমরা আরো পরে দেখব, নেক্সট লেকচারে এটা আমরা দেখব। এটা অনেক ডিটেইলস পড়ানো হবে নেক্সট লেকচারে, এটা আজকে এখানে পড়ানো হচ্ছে না, নেক্সট লেকচারে পড়ানো হবে। তো অ্যালকিনের শনাক্তকরণ যদি আমাদের করতে দেয়, এটা অনেক সময় প্রশ্ন এরকম আসে যে অসম্পৃক্ততার পরীক্ষা করো। অসম্পৃক্ততার পরীক্ষা করা মানেই হচ্ছে অসম্পৃক্ত যৌগ কি অ্যালকিন, এই অ্যালকিন কিনা এটা কনফার্ম হওয়া। তো অ্যালকিন কিনা যদি কনফার্ম হতে যাই আমরা, সেক্ষেত্রে অ্যালকিনের যে শনাক্তকরণ বিক্রিয়া আছে ওইটা করতে হবে। এই দুইটা কি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর বেয়ার পরীক্ষা। এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর এই যে বেয়ার পরীক্ষা, এই দুইটা করতে হবে। এই দুইটাই হচ্ছে অ্যালকিনের শনাক্তকরণ পরীক্ষা, যেগুলো অসম্পৃক্ততার পরীক্ষাও বলা হয় অনেক সময় প্রশ্নে, যে অসম্পৃক্ততা পরীক্ষা করো বা অসম্পৃক্ততা নির্ণয় করো এই যৌগের।
তো এখানে অ্যালকিনের হচ্ছে সম্পূর্ণ ম্যাপটা দেয়া আছে, কি থেকে বিক্রিয়া করে কি হচ্ছে। এই যে অ্যালকাইন থেকে অ্যালকিন হচ্ছে হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট 25°C তাপমাত্রার প্রয়োজন হচ্ছে। যখন এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা KOH এটা দেয়া হয় অ্যালকোহলীয়, তখন ইথিন উৎপন্ন হয়। যখন ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড এবং 180 থেকে 180°C টেম্পারেচার দেওয়া হয়, তখন ইথিন উৎপন্ন হয়। আর এই ইথিনটা দেখো বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে। ইথিনের সাথে হাইড্রোজেন, নিকেল 180 থেকে 200°C টেম্পারেচার দিলে হচ্ছে মিথেন উৎপন্ন হচ্ছে। যখন এই ইথিনের সাথে KMnO4 KOH মানে পানি, জায়মান অক্সিজেন বিক্রিয়া করবে, তখন এই যে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় এই বিক্রিয়াটা। এরপর যখন ব্রোমিন দেয়া হয়, তখন এই যে এটা হচ্ছে ব্রোমিন দ্রবণের ওই পরীক্ষাটা। যখন এই যে পানি H3PO4 উচ্চ চাপ দেওয়া হয়, তখন এই যে এটা অ্যালকোহল উৎপন্ন হয় একটা। যখন এটার সাথে হচ্ছে H6 বা হাইড্রোজেন হ্যালাইড বিক্রিয়া করে, তখন হচ্ছে এটা উৎপন্ন হয়, এই যে অ্যালকাইল হ্যালাইড। তো এই একটা ম্যাপ যদি, এই একটা পেজ যদি তুমি মনে রাখতে পারো কি থেকে কি হচ্ছে, তাহলে অ্যালকিনের সব বিক্রিয়া তুমি পারবে। আর অর্গানিকের যত বিক্রিয়া আছে সবগুলো একটা পেজ এর মধ্যে, মানে একটা পেজের মধ্যে ফুললি কভার করা যায়। ওটাকে অর্গানিক ম্যাপ বলা হয় অনেক সময়, বা আমি এটাকে যেটা বলি অ্যাট এ গ্ল্যান্স অর্গানিক কেমিস্ট্রি, মানে এক নজরে পুরো অর্গানিক কেমিস্ট্রি। এটা আমি থার্ড লেকচারে দেখাবো পড়ানো শেষ হলে। ওই একটা পেজ মনে রাখার মাধ্যমে তুমি অর্গানিকের সকল বিক্রিয়া পারবে। তাহলে চলো আমরা পরের যে এটা আছে এটা যাই। আচ্ছা, এখানে কিছু MCQ দেয়া আছে। আমরা প্রতিটা টপিক পড়ানোর পরে এই টপিক রিলেটেড MCQ এবং CQ গুলো সলভ করব। তো এখানে দেখো কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের যে লাল বর্ণ আছে এটাকে বর্ণহীন করতে পারে। উত্তর হবে C3H6। C3H6 এটা একটা অ্যালকিন, কারণ আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যালকিনের সাধারণ সংকেত কি, CnH2n+2। কার্বন সংখ্যা যত, তার দ্বিগুণের থেকে 2টা বেশি হাইড্রোজেন থাকবে। এরকম হচ্ছে এই যে C3H6, এটা অ্যালকিন। আর অ্যালকিনই হচ্ছে ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে, তাই এটা উত্তর হবে খ। ইথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে কোনটি উৎপন্ন হবে? আর হচ্ছে ইথানল উৎপন্ন হবে। ইথাইল আয়োডাইড এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে জলীয় দ্রবণ যোগ করতে হবে। এই বিক্রিয়াটা আমরা দেখেছিলাম অ্যালকাইল হ্যালাইড থেকে। এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার যোগ করলে তখন আমরা এই যে ইথিন পাই। তো এরকমই হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যালকোহলের বিক্রিয়া। অ্যালকোহলের বিক্রিয়াটা কি, এই যে এই জায়গায় তোমার এটা যখন আমরা অ্যালকোহল পড়াবো আজকের ক্লাসের লাস্টে, তখনই তুমি এটা পাবে যে ইথাইল আয়োডাইড বা অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন জলীয় দ্রবণটা যোগ করা হবে, তখন হচ্ছে ইথানল বা অ্যালকোহল উৎপন্ন হবে। আর যখন আমরা এই পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়টা যোগ করব, তখন হচ্ছে এই ইথিন উৎপন্ন হবে। এই জায়গায় যেটা আছে এটা হচ্ছে অ্যালকোহলীয়। তো
এই অ্যালকোহলীয়টা যদি যোগ করা হয় তখন আমরা অ্যালকিন পাবো, আর যখন অ্যাকুয়াস বা জলীয়টা যোগ করা হবে তখন হচ্ছে আমরা অ্যালকোহল পাবো। তো এটা আমরা লাস্টের দিকে দেখব, তখন এই এমসিকিউটা তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই বিক্রিয়াটা আমরা এখনো দেখিনি, বাট এটা কিভাবে রিলেটেড, কারণ এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দিলেই কিন্তু আমরা এই ইথিন পেতাম, তখন উত্তর হতো ইথিন, বাট এখানে যেহেতু জলীয় বলেছে উত্তর হবে ইথানল। পরের এমসিকিউতে দেখো কি বলেছে, যে প্রোপিন যৌগ এর স্থূল সংকেত CH2 C3H8 অপেক্ষা কম সক্রিয়, এর কার্বনের শতকরা সংযুক্তি 85.7%। এটা মূলত একটা মুখস্থ টাইপের এমসিকিউ। এর স্থূল সংকেত CH2 এটা ঠিক আছে, C3H8 অপেক্ষা কম সক্রিয় এটা ঠিক নেই, এটা ভুল। আর কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে 85.71%, এটা সঠিক। কারণ শতকরা সংযুক্তি দেখো, কার্বনের শতকরা সংযুক্তি, তাহলে কার্বনের যে ভর 12 ডিভাইডেড বাই টোটাল ভর মানে 14, 12/14। CH2 না স্থূল সংকেত, তো CH2 এর ভর কত, 12 যোগ 2 মানে 14, আর কার্বনেরটা 12, তাহলে 12/14 ইন্টু 100%, 12/14 ইন্টু 100% করলে হয় 85.71%। তো এটার উত্তর হবে হচ্ছে 1 ও 3 খ নাম্বার, এটা উত্তর হবে। অসম্পৃক্ততার পরীক্ষায় ব্যবহৃত হয় কোনটি? অসম্পৃক্ততার পরীক্ষায় ব্যবহৃত হয় হচ্ছে ব্রোমিন। এরপর যে এমসিকিউটা, এটা হচ্ছে প্রোপিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বর্ণহীন করে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় PVC এর মনোমার। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, 3 নাম্বারটা সঠিক না। প্রোপিন কিন্তু আমরা দেখেছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বর্ণহীন করে, ওই যে গোলাপি ছিল, গোলাপি থেকে বর্ণহীন হয়ে যায়। এই যে এখানে আমি কিন্তু বলেছিলাম প্রথমে গোলাপি থাকে পরে বর্ণহীন হয়ে যায় ইথিলিন গ্লাইকল, তো এটা হচ্ছে বর্ণহীন করে ফেলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বা KMnO4 কে। এরপর ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় প্রোপিন, এটা ঠিক আছে, আমরা তো দেখেছিলাম ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় এবং লাল বর্ণকে হচ্ছে বর্ণহীন করে। বাট প্রোপিন PVC এর মনোমার না। তো এই টপিকটা আমরা এখনো পড়িনি, পলিমার মনোমার, এটা হচ্ছে আমরা থার্ড লেকচারে মানে পরের লেকচারে পড়ব। এটা PVC এর মনোমারও না, তো 1 আর 2 সঠিক, 3 নাম্বার সঠিক না। এখানে উত্তর হবে হচ্ছে 1 আর 2, মানে এ নাম্বার। এখানে কিছু সিকিউ আছে দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 25-এর সিকিউ। এখানে কি বলা হয়েছে, যে এক্স হাইড্রোকার্বন আণবিক ভর হচ্ছে 42, ওয়াই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আণবিক ভর হচ্ছে 58, এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ দেখাতে বলেছে। তো এখানে এক্সটা কি, এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। এক্সটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মানে অ্যালকিন বা অ্যালকাইন যে কোনো কিছু হতে পারে। তো অ্যালকিন অথবা অ্যালকাইন যদি হয়, এর যে অসম্পৃক্ততার পরীক্ষা বা অসম্পৃক্ত, এটা যে আমরা প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব, এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা বেয়ার পরীক্ষার মাধ্যমে। তাহলে আশা করা যায় এই এমসিকিউটা তোমরা পারবে, সিকিউটা, কারণ এখানে হচ্ছে জাস্ট ওই অসম্পৃক্ততার যে বিক্রিয়া আছে এই বিক্রিয়াটি দিয়ে দিলেই হবে। এই যে দেখো, এই যে লাল বর্ণ যে আছে, এই লাল বর্ণকে বর্ণহীন করে ফেলে। এইখানেও সেম হবে, এই যে এই জায়গায় গোলাপি থাকবে, এই জায়গায় বর্ণহীন হয়ে যাবে। তো এই দুইটা বিক্রিয়া লিখে দিবে এবং এটাই হচ্ছে বাংলায় একটু এক্সপ্লেইন করে দিবে, তাহলেই হবে।
এরপরের যে এমসিকিউটা সিকিউটা CnH2n এটা হচ্ছে এ, আর CnH2n প্লাস 1 OH এটা হচ্ছে বি। KMnO4 দ্বারা এ যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা এ যৌগটা এ যৌগে CnH2n, এখানে n = 3, তার মানে C3H6, যেটা হচ্ছে প্রোপিনের সংকেত। তো প্রোপিন এর অসম্পৃক্ততার পরীক্ষা KMnO4 দ্বারা। এখানে আমরা তো বিক্রিয়াটা আগেই দেখে এসেছিলাম। এই যে ইথিনের ছিল, এটাই আমরা প্রোপিনের ক্ষেত্রে শুধু লিখে দিব, তাহলেই হবে। তো এই যে এখানে প্রোপিনের ক্ষেত্রে লেখা আছে বিক্রিয়াটা, এই যে প্রোপিন KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে এখানে হচ্ছে গোলাপি বর্ণটাকে বর্ণহীন করে দেয়, প্রোপিলিন গ্লাইকল বা প্রোপেন 1,2 ডাইঅল উৎপন্ন হয়। এটা এক্সপ্লেন করে দিলেই হবে। এগুলো কিন্তু সবই আমাদের পড়ানোর মধ্য থেকে আসছে। এরপর এইটা হচ্ছে সবগুলো এমসিকিউ বলো আর সিকিউ বলো, আমি যেগুলো করাবো সবই কোনো না কোনো বছর বোর্ড পরীক্ষায় এসেছে। যেমন এইখানে যেটা আছে এ প্লাস হাইড্রোজেন HBr, এ প্লাস HBr H2O2 বা পটাশিয়াম পারঅক্সাইডের উপস্থিতিতে, এটা হচ্ছে ওই যে অ্যান্টি মার্কোনিকভ নীতির কথা যে বলেছিলাম, মানে যেখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে যে হাইড্রোজেন যুক্ত হবে, ওই বিক্রিয়াটা। এই যে এই নিচের বিক্রিয়াটা H2O2 আছে বা হাইড্রোজেন পারঅক্সাইড আছে। তাহলে এই এ যৌগের প্রস্তুতি সমীকরণ, তাহলে এই জায়গায় যেহেতু 3 কার্বন, এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিনের একটা প্রস্তুতি আমাদের লিখতে হবে। তাহলে আমরা চাইলে প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপিন উৎপন্ন করতে পারি। ওই যে আমরা এই এমসিকিউটা যে দেখেছিলাম, এই যে এই এমসিকিউটা ইথাইল আয়োডাইড, এরকম আমরা প্রোপাইল ক্লোরাইড থেকে হচ্ছে আমরা প্রোপিন উৎপন্ন করতে পারি। সেক্ষেত্রে এই জায়গায় কি ছিল, KOH জলীয় দিলে অ্যালকোহল উৎপন্ন হচ্ছিল, বাট আমরা বলেছিলাম যদি আমরা জলীয়র পরিবর্তে অ্যালকোহলীয়টা ইউজ করি তাহলে আমরা হচ্ছে অ্যালকিন পাবো। তাহলে আমরা এটাই করব, প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপিন উৎপন্ন করব, আর আমরা অ্যালকোহলীয় তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যাই ব্যবহার করি এটা ব্যবহার করব, দুইটা দিয়েই বিক্রিয়া হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রোপাইল ক্লোরাইড থেকে হচ্ছে প্রোপিন উৎপন্ন করব, এবং সেই সাথে এই প্রোপাইল ক্লোরাইডের সাথে যুক্ত করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, তাহলে আমাদের প্রোপিন উৎপন্ন হবে। তো এই যে এই যৌগটা প্রথমে আমরা শনাক্ত করব এই বিক্রিয়ার মাধ্যমে। এরপর এই যে এই প্রোপাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় বিক্রিয়া করে আমরা প্রোপিন উৎপন্ন করব। নেক্সট দেখো পরেরটা কি আছে। পরেরটা হচ্ছে CH2 মানে ইথিন। এখানে X থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি, তার মানে ইথিন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন, ইথিন থেকে অ্যালকেন প্রস্তুতি। তাহলে আমাদের হাইড্রোজেন যুক্ত করতে হবে, সেই সাথে হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলেই আমরা ইথিন থেকে ইথেন পেয়ে যাব। এই যে বিক্রিয়াটি এখানে লেখা আছে। এরপর দেখো ঘ নাম্বারে যেটা বলেছে X ও Y এর পরস্পর রূপান্তর সম্ভব কিনা, মানে অ্যালকিন থেকে অ্যালকোহল। তো এটা কিন্তু আমরা দেখেছিলাম H3PO4 এর উপস্থিতিতে উচ্চ চাপ ও উচ্চ তাপ দিলে পানির সাথে তখন অ্যালকিন হচ্ছে অ্যালকোহলে পরিণত হয়। তাহলে ইথিন থেকে যখন আমরা ইথানল উৎপন্ন করতে যাব, মানে X থেকে Y, তখন আমাদের উচ্চ চাপ উচ্চ তাপ H3PO4 এবং পানি বা H2O প্রয়োজন হবে। আর যখন আমরা যেহেতু পারস্পরিক রূপান্তর বলেছে, আমাদের উল্টা প্রসেসটাও করতে হবে, মানে অ্যালকোহল থেকেও অ্যালকিনে আসতে হবে, মানে ইথানল থেকে ইথিনে আসতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হবে অতিরিক্ত পরিমাণ, দিয়ে উত্তপ্ত করতে হবে।
তাহলে অ্যালকিন এবং পানি উৎপন্ন হবে। এই যে CH3CH2OH মানে ইথানল, এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দেই, অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে অ্যালকিন বা ইথিন এবং পানি উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে ইথিন থেকে ইথানল, এটা হচ্ছে ইথানল থেকে ইথিন। এরপর হচ্ছে দেখো অ্যালকাইন। অ্যালকাইন কি? অ্যালকাইন আমরা আগের ক্লাসে খুবই ডিটেলসে বুঝেছিলাম। অ্যালকাইনের নামকরণ এগুলো আমরা গত ক্লাসে খুবই ডিটেলসে দেখেছিলাম। অ্যালকাইনে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এবং এই ত্রিবন্ধনের মধ্যে একটা বন্ধন সবল এবং দুইটা বন্ধন হচ্ছে তুলনামূলক দুর্বল থাকে। অ্যালকাইনের নামকরণ আমরা পূর্বের ক্লাসেই দেখে এসেছিলাম। যদি কেউ ওই ক্লাসটি করে না থাকো তাহলে ওই ক্লাসটি আমার চ্যানেলে দেয়া আছে, এর আগের ভিডিওটি ওই ক্লাস ছিল। তো ওই ক্লাসটি আমার ফার্স্ট লেকচার ছিল, আমার চ্যানেলের প্রথম ভিডিও। ওই তো তোমাদের খুঁজে পেতে অসুবিধা হবে না, আমার চ্যানেলে গেলেই পাবে। তো এই যে এই অ্যালকাইন, এই অ্যালকাইনের হচ্ছে আমরা এখন প্রস্তুতি এবং বিক্রিয়া এগুলো দেখব। আর অ্যালকাইনের নামকরণও আগের ক্লাসে দেখানো আছে। এর সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। তো অ্যালকাইনের রাসায়নিক ধর্ম দেখো, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, একটা হচ্ছে শক্তিশালী বন্ধন, দুইটা দুর্বল বন্ধন। এই দুর্বল বন্ধনগুলো ভেঙে যেয়ে হচ্ছে সংযোজন বিক্রিয়া দিতে পারে অ্যালকাইন। তো অ্যালকাইনের প্রস্তুতি যদি বলি, তাহলে অ্যালকাইনের প্রস্তুতি হচ্ছে CaC2 এবং ডাইহ্যালাইড, ডাইহ্যালো অ্যালকেন, এই দুই জায়গা থেকে হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতিটা আমরা সাধারণত করি আমাদের বইয়ে। এই যে এই ক্যালসিয়াম কার্বাইড বা CaC2 এর থেকে যে প্রস্তুতিটা আছে এটা দেয়া আছে। তো ক্যালসিয়াম কার্বাইড বা CaC2 এর সাথে যখন আমরা 2 মোল পানি যোগ করব, তখন হচ্ছে ইথাইন আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। আর দেখো আরেকটা হচ্ছে তোমার ডাইহ্যালো অ্যালকেন থেকে ছিল একটা, এই যে ডাইহ্যালো অ্যালকেন থেকে। তো এখানে দেখো এই যে ডাইহ্যালো অ্যালকেন থেকে যখন আমরা ডাইহ্যালো অ্যালকেনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় যোগ করব, তখন এখান থেকে ইথাইন উৎপন্ন হবে। এই যে ডাইহ্যালো অ্যালকেন, এটা এই ডাইহ্যালো অ্যালকেনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় যোগ করলে আমরা অ্যালকাইন পাবো। পরেরটা দেখো, এই যে এগুলো হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া। ইথাইন এর সাথে যখন আমরা 2 মোল হাইড্রোজেন যুক্ত করব, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হচ্ছে ইথেন উৎপন্ন হবে। এইটা অ্যালকাইনের একটা বিক্রিয়া। এটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেনে যাওয়ার বিক্রিয়াও। এটাই আমরা কিন্তু এর আগের টপিকে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেনে যাওয়ার বিক্রিয়া দেখেছিলাম। ওই রকমই, জাস্ট এখানে প্রভাবকটা চেঞ্জ। ওইখানে ছিল PdVaSO4, এখানে হচ্ছে নিকেল, টেম্পারেচারটাও ডিফারেন্ট। ওইখানে ছিল 25 ডিগ্রি, এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এরপর এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ যেই পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় এবং এটা বেয়ার পরীক্ষাও দেয়, যেহেতু এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরীক্ষা, অসম্পৃক্ততা নির্ণয়ের পরীক্ষা। তো এই ইথাইন এটা 2 মোল ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। এইখানে ব্রোমিনটা ছিল লাল বর্ণের, এইটাই যখন এইখানে আসবে তখন এটা হচ্ছে কালারলেস হয়ে যাবে। এই বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে এটা একটা অসম্পৃক্ত যৌগ এবং এটা অ্যালকিন বা অ্যালকাইন। তো এই যে যখন এই ইথাইন বিক্রিয়া করবে, তখন এই ব্রোমিনের বর্ণটা হচ্ছে লাল বর্ণটা কালারলেস হয়ে যাবে, হয়ে টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন করবে। ইথাইন থেকে টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হচ্ছে, এটা দেখে এবং কালারলেস দেখে আমরা বুঝবো যে এটা একটা অ্যালকাইন ছিল, এবং অ্যালকাইনটা ছিল ইথাইন, কারণ এখানে কার্বন সংখ্যা 2টা। এরপর এই অ্যালকাইন হচ্ছে
পানির সাথে বিক্রিয়া করে 20% সালফিউরিক অ্যাসিড, 20% HgSO4 আর 80°C টেম্পারেচারের উপস্থিতিতে করে ইথানল বা অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে, CH3CHO অ্যাসিটালডিহাইড। তো এখানে তোমার এই বিক্রিয়াটাও অনেকবার এসেছে বোর্ড পরীক্ষায়, যেগুলো আমরা সিকিউ সলভ করার সময় দেখব, বা তোমরা যখন সিকিউ সলভ করবে টেস্ট পেপারের হোক বা যেখানকারই, তোমরা তখন দেখবে। আর সব সিকিউ আসলে মানে করিয়ে দেওয়া তো পসিবল না। আমি হচ্ছে প্রতিটা টপিক রিলেটেড একই সিকিউ দেখবে ঘুরে ফিরে বারবার আসে এক্সামে, একই বিক্রিয়া। তো আমি একটা বিক্রিয়া রিলেটেড একটা সিকিউই দেখাচ্ছি। এই বিক্রিয়া রিলেটেড আরও অনেক সিকিউ থাকতে পারে টেস্ট পেপারে বা গাইডে, তোমরা হচ্ছে ওগুলো নিজে নিজে করে নিবে, সেম আনসার হবে, বিক্রিয়া যেহেতু সেম, শুধু জাস্ট উদ্দীপক অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে আনসারের, বা কিছুটা তারতম্য হবে, যে এক জায়গায় বি যৌগ বলতে পারে, এক জায়গায় এক্স যৌগ বলতে পারে, সেক্ষেত্রে কিছুটা তারতম্য হবে। বিক্রিয়া সেম হলে আনসার মোটামুটি সেমই হয়। তো এই যে এখানে দেখো অ্যালকাইনের যে ম্যাপ আছে, আর এই জায়গায় কিন্তু এই যে বেয়ার পরীক্ষার কথা যে বলেছিলাম, বেয়ার পরীক্ষাটা হচ্ছে এই যে বেয়ার পরীক্ষা, এই যে অ্যালকাইন H2O মানে পানি, KMnO4, পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং হচ্ছে KOH এবং জার্মান অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে বিক্রিয়া করে এই COOH উৎপন্ন করে। এ ধরনের বিক্রিয়া কিন্তু আমরা এই যে অ্যালকিনেও দেখেছিলাম। অ্যালকিনের ক্ষেত্রেও এই যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বর্ণহীন করে, এটার বিক্রিয়াও আমরা দেখেছিলাম। এই যে এটা না, এই যে বেয়ার পরীক্ষা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে বর্ণহীন করে এখানে। তো সেম বিক্রিয়া অ্যালকাইনের ক্ষেত্রেও আছে, এই যে H2O KMnO4 COOH উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটা, এরপরে দেখো এই যে এই বিক্রিয়াটাই এখানে লেখা আছে। এখানে প্রথমে এই যে এই যৌগটা উৎপন্ন হয়, যেটা অন্তর্বর্তী যৌগ, এটা খুবই ক্ষণস্থায়ী, এটা স্থায়ী হয় না। এটা থেকে কনভার্ট হয়ে এই যে COOH উৎপন্ন করে, যেটা বর্ণহীন, আর এটা ছিল গোলাপি। মধ্যের এই যৌগটা যে উৎপন্ন হয়, এটা খুবই ক্ষণস্থায়ী। তো এটাকে আমরা প্রোডাক্ট হিসেবে ধরবো না, প্রোডাক্ট হবে এইটা যেটা বর্ণহীন। তো এই জায়গায় অ্যালকাইনের যে ম্যাপ, অ্যালকাইনের ম্যাপটা দেখো, CH2CH2Cl এই CH2CH2Cl এটা হচ্ছে একটা তোমার অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, ডাইহ্যালো অ্যালকেনও বলা হয়। তো এই ডাইহ্যালো অ্যালকেন যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলীয়, তখন অ্যালকাইন উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যালকাইন উৎপন্ন হয়। এরপর এই অ্যালকাইন যে আমরা পেলাম, এইটা আবার কয়েকটা বিক্রিয়া দেয়, বেয়ার পরীক্ষা দেয়, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়। এখানে এই যে অ্যালডিহাইড উৎপন্ন করা যাচ্ছে, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন করা যাচ্ছে। এরপর হাইড্রোজেন নিকেলের উপস্থিতিতে 180°C থেকে 200°C টেম্পারেচারে হচ্ছে ইথা ইথেন উৎপন্ন হচ্ছে। তো এই বিক্রিয়াগুলো হচ্ছে অ্যালকাইন দেয়। তো এইখানে হচ্ছে অ্যালকাইনের সবগুলো বিক্রিয়া দেয়া আছে এই একটা পেজে। তো এই বিক্রিয়াটা যদি তোমরা মনে রাখো, তাহলে সবগুলো বিক্রিয়াই পারবে অ্যালকাইনের, বা যে প্রশ্নই আসুক অ্যালকাইনের, সেগুলো আনসার করতে পারবে। তো এরপরে দেখো এই জায়গায় কিছু এমসিকিউ আছে। এমসিকিউটা দেখো, এই যে CaC2 বা ক্যালসিয়াম কার্বাইড এর সাথে পানি বিক্রিয়া করে X উৎপন্ন করে, আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো এই এক্স এর নাম কি এটা জানতে চেয়েছে। এক্স হচ্ছে C2H2 বা ইথাইন। তো উত্তর হবে হচ্ছে এই যে ক নাম্বার। তো এই বিক্রিয়াটা তো আমরা প্রথমেই দেখেছিলাম।
এই যে ক্যালসিয়াম কার্বাইড, এটা থেকে হচ্ছে ইথাইন উৎপন্ন হয়। তো এরপরে যেটা আছে দেখো, ইথানলের শতকরা কত ভাগ হচ্ছে জলীয় দ্রবণ থাকে? ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণ থাকে রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান? এই দুইটাই হচ্ছে অ্যালকোহল রিলেটেড কোশ্চেন। এই দুইটা আমরা অ্যালকোহল যখন পড়ব তারপরে হচ্ছে সলভ করব। অ্যালকাইনের যে সিকিউগুলো দেখো, এই জায়গায় কি বলেছে, ঢাকা বোর্ড 2025 সালে এসেছে, জায়গায় পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করতে বলেছে। পি যৌগটি কি, এটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এই জায়গায় 20% সালফিউরিক অ্যাসিড, 2% HgSO4 এবং 80°C তাপমাত্রায় পানি হচ্ছে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করছে, পি এর সাথে পানি বিক্রিয়া করছে। তাহলে এই পিটা, এটা আমরা কি একটা অ্যালকাইনের বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমরা দেখেছিলাম যে অ্যালকাইন হচ্ছে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা দিয়ে সমকার্বন বিশিষ্ট হচ্ছে তোমার অ্যালডিহাইড উৎপন্ন করে। তো অ্যালডিহাইড হচ্ছে ওই যে সিএইচও মূলক থাকে শেষে। এই জায়গায় এই ইথানল উৎপন্ন হচ্ছে, তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যেহেতু উৎপন্ন হচ্ছে, তাহলে এই পি যৌগটাও 2 কার্বন বিশিষ্ট হবে এবং একটা অ্যালকাইন হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হচ্ছে ইথাইন। তো ইথাইনের যে অসম্পৃক্ততা, এটা আমাদের পরীক্ষা করতে হবে। তো ইথাইনের অসম্পৃক্ততা আমরা কিভাবে পরীক্ষা করতে পারি? ব্রোমিন দ্রবণের মাধ্যমে। ইথাইন ব্রোমিন দ্রবণকে হচ্ছে লাল বর্ণকে বর্ণহীন করে ফেলে। ইথাইনের সাথে ব্রোমিন যখন বিক্রিয়া করবে তখন হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হয়, যেটা বর্ণহীন, এটা আমরা দেখেছিলাম। এই যে এখানে হচ্ছে আমরা ব্রোমিন দ্রবণটা, এই যে ইথাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে, যেটা বর্ণহীন। তো এখানে এই যে বিক্রিয়া দুইটা দেয়া আছে, এটা হচ্ছে এই পি যৌগের শনাক্তকরণ, এটা হচ্ছে পি যৌগ, আর এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন বর্ণহীন উৎপন্ন করে। এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে মাদ্রাসা বোর্ডে এসেছে 2025 সালে। ক্যালসিয়াম কার্বাইড যোগ 2 মোল 2 অণু পানি, এটা বিক্রিয়া করে হচ্ছে এক্স যৌগ উৎপন্ন করে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তো এখানে এক্স আবার এক অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200°C টেম্পারেচারে ওয়াই যৌগ উৎপন্ন করছে। তো এক্স ও ওয়াই যৌগ দুটি ব্রোমিন দ্রবণের সাথে এরূপ আচরণ করবে কিনা জানতে চাচ্ছে। তো আমাদের প্রথমে হচ্ছে এক্স আর ওয়াই, এই দুইটা যৌগ আইডেন্টিফাই করতে হবে। এরপর হচ্ছে দেন আমরা যখন আইডেন্টিফাই হয়ে যাবে তখন আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা করে দেখব। ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 মোল পানি বিক্রিয়া করে যেই যৌগটা উৎপন্ন করে, এটা হচ্ছে ইথিন হবে। ওয়াই হচ্ছে তাহলে, সরি, এটা হচ্ছে তোমার ইথাইন উৎপন্ন করবে। হ্যাঁ, ইথিন না, ইথাইন, ত্রিবন্ধন থাকবে। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা আমরা প্রথম বিক্রিয়াটাই দেখেছিলাম অ্যালকাইনের। তো এই ইথাইন এক অণু হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন এটা হচ্ছে তোমার, এই জায়গায় প্রভাবকটা একটু ভুল দেয়া আছে। হ্যাঁ, প্রশ্নটা একটু কারেকশন করা লাগবে। এ জায়গায় ওয়াই যৌগ ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করবে কিনা। আচ্ছা, প্রশ্ন ঠিকই আছে। এখানে যদি আমরা, এই জায়গায় যদি প্রশ্নটা এমন হতো যে ব্রোমিন দ্রবণের সাথে দুইটাই বিক্রিয়া করবে দেখাও, তখন এখানে প্রশ্নটা আসলে ভুল ছিল। কারণ এই জায়গায় যে এক্স যেটা আছে, এক্স এর সাথে হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেন এক অণু বলা আছে, হাইড্রোজেন যদি 2 অণু বলতো সেক্ষেত্রে প্রশ্নটা ভুল হতো। কারণ 2 অণু হলে তখন এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়ে যেত, যেটা ব্রোমিন দ্রবণের সাথে পরীক্ষা দেয় না। বা তোমার যদি এখানে স্পেসিফিকভাবে আমরা বুঝতে না পারতাম যে এটা ইথিনই হবে, সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটা, মানে প্রশ্নটা ভুল হতো। তো এই জায়গায় প্রশ্নটা ঠিকই আছে। এক্স যেটা আছে ইথাইন, এই ইথাইনের সাথে এক অণু হাইড্রোজেন যখন আমরা যুক্ত করব,
নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি, তখন হচ্ছে ওয়াই যৌগ উৎপন্ন হবে। যখন আমরা দুই অণু হচ্ছে বা 2 মোল যখন যুক্ত করতাম তখন ইথেন উৎপন্ন হতো। বাট যেহেতু এখানে 1 মোল আর C2H2 এর সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হলে তাহলে C2H4 হবে, যেটা হচ্ছে তোমার ইথিনের অ্যালকিনের সংকেত এবং ইথিনের সংকেত, তাহলে ওয়াই যৌগটা হবে ইথিন। আচ্ছা, আমি বিক্রিয়াগুলো লিখে রেখেছি, এখন হয়তো তোমার বুঝতে একটু কমপ্লিকেটেড হচ্ছে, বাট বিক্রিয়াগুলো দেখলে পুরোপুরি তুমি ক্লিয়ার হয়ে যাবে। এক্স হচ্ছে ইথাইন হবে, ওয়াই হচ্ছে ইথিন হবে। আর এই দুইটার ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা আমরা দেখাবো, যেটা আমরা অ্যালকিন এবং অ্যালকাইনে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় দেখে এসেছি। এরপর যেহেতু দুইটাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই একই রকম আচরণ করবে, এটা হবে কনক্লুশন। তো এই যে এখানে বিক্রিয়া লেখা আছে, দেখো এই যে ইথাইন আছে, ইথাইনে কোনো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথিন উৎপন্ন করে, আর এই ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে, আর এইটা হচ্ছে এইটা উৎপন্ন করে। তো এগুলো আমরা আগেই দেখেছি। তো এই জায়গায় এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে একই আচরণ করবে, দুইটাই লাল বর্ণকে বর্ণহীন করে ফেলবে, এটাই হবে উত্তর। এখানে আমি এই জায়গায় রেকর্ড করার সময় না লেখার কারণ হচ্ছে এতে করে অনেক টাইম নষ্ট হয়। এই সেম জিনিসটাই লিখতে হয়তো আমার একটু টাইম কনজিউম হতো, এজন্য আমি ডিরেক্ট এগুলো হচ্ছে স্লাইডে অ্যাড করে রাখি আগে থেকেই, যাতে তোমরা কম সময়ে হচ্ছে ক্লাসটা করতে পারো। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো অ্যালকোহল, এরপরের যে টপিকটা আমরা পড়বো এখন, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের ব্যবহার। অ্যালকোহল অ্যালকোহল কি, অ্যালকোহলের সাধারণ সংকেত কি, নামকরণ কিভাবে করে, সবই আমরা প্রথম ক্লাসে দেখে এসেছিলাম। আজকে আমরা অ্যালকোহলের ব্যবহার দেখব, অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহলের প্রস্তুতি, এবং সেই সাথে হচ্ছে অ্যালকোহলের যে এমসিকিউ এবং সিকিউগুলো এসেছে বিগত বছরে, এগুলো দেখব। অ্যালকোহল দেখো, এই যে মিথানল বিষাক্ত রাসায়নিক পদার্থ, মিথানল কিন্তু অ্যালকোহল, এবং এটাই হচ্ছে অ্যালকোহলের প্রথম সদস্য, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, যেটা মিথানল। মিথানল মূলত অন্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। রাসায়নিক শিল্পে ইথানোয়িক অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিড, এস্টার প্রস্তুত করা হয়। ইথানলকে প্রধানত পারফিউম, কসমেটিক ও ঔষধ শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। প্রথমে আমরা মিথানলের ব্যবহার দেখলাম, পরে ইথানলেরটা দেখলাম। এরপর ফার্মাসিউটিক্যাল গ্রেডের যে ইথানল আছে, এটাকে হচ্ছে ঔষধ শিল্পে এবং রেকটিফাইড স্পিরিটকে হোমিও ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। ইথানলে 95.6% রেকটিফাইড স্পিরিট থাকে। এটা কিন্তু একটা বছর বোর্ডে এসেছে, আমরা দেখব। পারফিউম শিল্পেও ইথানলকে ব্যাপক ব্যবহার করা হয়। পারফিউমে ইথানল ব্যবহারের পূর্বে তা গন্ধমুক্ত করে নেওয়া হয়, কারণ যদি ইথানলে গন্ধ থেকে যায়, তো গন্ধযুক্ত জিনিস যদি আমরা পারফিউমে মিক্স করি, আলটিমেটলি তো কোনো লাভ হচ্ছে না, তো আমরা এটাকে গন্ধমুক্ত করে নিব। পারফিউম কীভাবে ইউজ করা হয়, পারফিউমকে হচ্ছে ডাইলিউট বা লঘু করার ক্ষেত্রে এই ইথানলটা ব্যবহার করা হয়। এটা বইয়ে নিয়ে প্রয়োজন নেই পড়া, জাস্ট যা তোমাদের জানার জন্য বললাম। ঔষধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্য শিল্পে হচ্ছে রেকটিফাইড স্পিরিট নামে পরিচিত। রেকটিফাইড স্পিরিট হচ্ছে সামান্য মিথানল যোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়। হ্যাঁ, ঔষধ আর খাদ্য শিল্প ব্যতীত অন্য যেই সব জায়গায় রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়, এটাকে হচ্ছে মিথানল যোগ করে, সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করে ব্যবহার করা হয়। এটা যেমন আমরা ল্যাবরেটরিতে ইউজ করি, ইউনিভার্সিটিতে বা আদার্স অন্য জায়গায় ব্যবহৃত হতে পারে, অন্য শিল্পে, যেমন ফার্মাসিউটিক্যাল বাদে অন্য শিল্প যেগুলো আছে, অন্য ইন্ডাস্ট্রিতেও এটা ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে এই যে মিথানল যোগে সামান্য বিষাক্ত করা হয়। এটা আমরা যখন ইউনিভার্সিটিতে আমরা যখন এটা ল্যাবরেটরিতে ইউজ করি, তখন আমাদের এটা এই যে সামান্য পরিমাণ হচ্ছে মিথানল যোগ করা থাকে, সামান্য পরিমাণ মিথানল যোগ করা থাকে, এতে করে এটা বিষাক্ত হয়ে যায়। আমরা জানি যে অ্যালকোহল
এক ধরনের নেশা জাতীয় দ্রব্য। তো এটা যাতে মানে কেউ পান না করে সেই জন্য বা কেউ না খায়, এজন্য হচ্ছে মিথানল যোগে বিষাক্ত করে রাখা হয় ইউনিভার্সিটিতে। এটা একটা কারণ, আরও অনেক কারণ আছে। আর এই যখন মিথানল যোগ করা হয় তখন এটা খেলে নিশ্চিত মৃত্যু। আচ্ছা, আমি একটু আউট অফ দ্য টপিক চলে গিয়েছিলাম, এগুলো আসলে পড়ানোর টপিক না, তাও রিলেটেড কিছু কথা বললাম, যেহেতু অনেকক্ষণ ধরে তোমরা ক্লাস করছো, বোরিং হতে পারো। তো এই যে এই মিথানল যে যোগ করা হয়, এটা একে হচ্ছে মেথিলেটেড স্পিরিট বলা হয়। কাঠ এবং ধাতুর তৈরি আসবাবপত্র বার্নিশ করার জন্য মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। ওই যে ফার্নিচারের দোকানে দেখবে বার্নিশ করা হয় কোনো একটা কিছু, সেখানে এই যে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। বর্তমানে ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর ইঞ্জিনে জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে। মানে জীবাশ্ম জ্বালানি বা তেল গ্যাসের পরিবর্তে তুমি ইথানলকেও মোটর জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারো, এগুলোও কিন্তু ব্যবহার। স্টার্চ মানে চাল, গম, আলু, ভুট্টা এগুলো থেকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। এছাড়া চিনি শিল্পের উপজাত উৎপাদ হিসেবে চিটাগুড় থেকে একই প্রক্রিয়ায় অ্যালকোহল বা ইথানল পাওয়া যায়। চিনি কল যে আছে, দেশের যে সকল চিনি কল আছে, এগুলোতে হচ্ছে একটা বাই প্রোডাক্ট বা উপজাত উৎপন্ন হয়, উপজাত উৎপাদ। এটা এই উপজাত উৎপাদটা কি চিটাগুড়, এটা থেকে হচ্ছে অ্যালকোহল বা ইথানল পাওয়া যায়। এটা কেরু অ্যান্ড কোং, যেটা চুয়াডাঙ্গার দর্শনাতে আছে, দেশের একমাত্র চিনিকল যেখানে এই যে এটা উৎপন্ন করা হয় অ্যালকোহল। এছাড়াও আরও অনেক চিনিকল আছে, যেমন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, আমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে একটা চিনিকলে গিয়েছিলাম রাজশাহীরই। তো এইখানে আবার তোমার এই বাই প্রোডাক্ট থেকে অ্যালকোহল উৎপন্ন করা হয় না, এটা শুধুমাত্র এই কেরু অ্যান্ড কোংয়েই উৎপন্ন করা হয়। অ্যালকোহলকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে একদিকে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমে, অন্যদিকে হচ্ছে পরিবেশ দূষণ মুক্ত রাখা যায়। মানে কিছুটা এটা পরিবেশ বান্ধব বলা চলে। তো অ্যালকোহলের প্রস্তুতি দেখো, অ্যালকোহলের প্রস্তুতি আমরা ব্রোমো ইথেন থেকে হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে ব্রোমো ইথেন, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, তখন হচ্ছে তাপ দিলে অ্যালকোহল উৎপন্ন হবে। আর এখানে কিন্তু এটা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে তোমার জলীয় হতে হবে। যদিও যদি অ্যালকোহলীয় হয় এই সোডিয়াম হাইড্রোক্সাইড, সেক্ষেত্রে কিন্তু অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। আমরা যেহেতু অ্যালকোহল চাচ্ছি, তাই আমাদের এটা হচ্ছে জলীয় দিতে হবে, যেটা আমরা অ্যালকিন পড়ানোর সময়ও বলেছিলাম। এবং আরেকটা প্রোডাক্ট হবে ইথানলের সাথে, সেটা হচ্ছে ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড। এই যে এইখানে আমি ওই জিনিসটা খুবই সুন্দর মতো এক্সপ্লেইন করার চেষ্টা করেছি, দুইটা বিক্রিয়া একই সাথে লিখে। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়র সাথে বিক্রিয়া করলে হচ্ছে ইথিন, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয়র সাথে বিক্রিয়া করলে হচ্ছে ইথাইন সরি ইথানল উৎপন্ন হয়। এছাড়াও অ্যালকিন থেকে হচ্ছে অ্যালকোহল উৎপন্ন করা হয়। অ্যালকিনের সাথে যখন পানি বিক্রিয়া করবে H3PO4 উচ্চ চাপ উচ্চ তাপে, তখন হচ্ছে অ্যালকোহল উৎপন্ন হয়। তো সেমভাবে যে নিচেও আরেকটা বিক্রিয়া দেওয়া আছে। এখন তুমি ভাবতে পারো অনেক বিক্রিয়া, আসলে অ্যালকোহলের অত বিক্রিয়া নেই। অ্যালকোহলের ক্ষেত্রে নতুন বিক্রিয়া এই একটা, যেটা আমি আগে বলেছি। তো এগুলো কিন্তু আমরা অ্যালকিন পড়ার সময় পড়ে এসেছি। সেমভাবে অ্যালকাইন যখন পড়লাম, তখনও কিন্তু অনেক বিক্রিয়া কমন ছিল, যেগুলো আমরা অ্যালকেন বা অ্যালকিনে পড়ে এসেছিলাম। এরপর এই যে এই বিক্রিয়াগুলো নতুন, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জৈব যৌগে, যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়। আবার এই অ্যালডিহাইডকে জারিত করলে আমরা জৈব অ্যাসিড পাবো, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আবার বিজারণ করলেও উল্টো জিনিসটা হয়, এই যে ইথানল বা অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল পাওয়া যায়, এগুলো আমরা পরের ক্লাসে দেখব।
তো এখানে দেখো এই ইথানলকে জারণ করা হয়েছে, জায়মান অক্সিজেন দেয়া মানে জারণ করা, K2Cr2O7H2SO4 এর উপস্থিতিতে জারণ করা হয়েছে, জারিত করে ইথানল উৎপন্ন হয়, সেই সাথে পানি উৎপন্ন হয়। আর এখানে CH3OH, এটাও একটা অ্যালকোহল, মিথানেল, তো এই মিথানল, এই মিথানলকে জারিত করে হচ্ছে আমরা মিথানেল উৎপন্ন করি। এই CHO এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, মিথানেল এটা। তো এই মিথানলকে জারণ করলে মিথানেল উৎপন্ন হয়, সেই সাথে পানি উৎপন্ন হয়। তো এখন দেখো আমরা এই রিলেটেড কিছু MCQ CQ সলভ করি। এই জায়গায় তোমার X আর Y দুইটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা বলা আছে, যাদের আণবিক ভর 28 ও 26। এক্স যৌগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিরিট পাওয়া যায়? এক্স যৌগটা কি, এটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এক্স যৌগটা এখানে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর আণবিক ভর 28। 28 আণবিক ভর বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে ইথিন। ইথিন বা CH2CH2 এর আণবিক ভর 28। ইথানল মানে 96%, ইথানলের 96% জলীয় দ্রবণ হচ্ছে রেকটিফাইড স্পিরিট। তো এই ইথিন থেকে আমাদের প্রথমে ইথানল প্রস্তুত করতে হবে, ওইটার 96% জলীয় দ্রবণই হবে রেকটিফাইড স্পিরিট। তাহলে ইথিন থেকে ইথানল প্রস্তুতির বিক্রিয়া, পানি দেয়া লাগে, উচ্চ চাপ উচ্চ তাপ দেয়া লাগে, H3PO4 দেয়া লাগে, বা H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো আমি অনেক সময় ফসফরিক অ্যাসিড বলবো, অনেক সময় H3PO4 বলবো, তোমরা একটু বুঝে নিও। তো ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে ইথিনকে হচ্ছে পানির সাথে, পানিটা মূলত বাষ্প অবস্থায় থাকে এখানে, এই বাষ্পের সাথে উচ্চ চাপ উচ্চ তাপে বিক্রিয়া করালে ইথানল উৎপন্ন হয়। পরবর্তীতে এই ইথানলের 96% জলীয় দ্রবণ আমরা প্রস্তুত করব, যেটাই রেকটিফাইড স্পিরিট নামে পরিচিত। এই যে বিক্রিয়াটা এখানে দেয়া আছে। তো এই বিক্রিয়াটা আসলে হাতে লিখতে গেলে দেখা গেছে 1 মিনিট টাইম ওয়েস্ট হতে পারে। তো এই জন্য হচ্ছে যাতে কম সময়ে ক্লাসটা কমপ্লিট করা যায়, কভার করা যায়, আমাদের কম সময় ক্লাস করা লাগে, এই জন্যই আমি এইভাবে লিখে রাখি। এরপরের যেটা, এটা হচ্ছে CnH2n, এটা A, আর CnH2n + 1 OH, এটা হচ্ছে B। A আর B এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা? এখানে A হচ্ছে প্রোপিন, B হচ্ছে প্রোপানল। A প্রোপিন, B প্রোপানল। প্রোপিন থেকে প্রোপানল, প্রোপিন থেকে প্রোপানল উৎপন্ন করতে হচ্ছে আমাদের এই যে আগে যে বিক্রিয়া দেখলাম, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ উচ্চ তাপ লাগবে। ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ ও উচ্চ তাপে এই যে পানিকে বিক্রিয়া করানো হলে প্রোপানল 2 উৎপন্ন হয়। আর এই প্রোপানল 2 এটাকে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে CH3CH ডাবল বন্ড CH2 মানে প্রোপিন উৎপন্ন হয়। তার মানে এদের পারস্পরিক হচ্ছে রূপান্তর সম্ভব। প্রথমে আমরা প্রোপিন থেকে প্রোপানল 2 দেখলাম, এরপর প্রোপানল 2 থেকে প্রোপিন। তো এই বিক্রিয়া এই যে এখানে লিখে দেয়া আছে, প্রোপিন থেকে প্রোপানল 2, প্রোপানল 2 থেকে প্রোপিন। এরপর অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে আমরা নেক্সট দিন দেখব। আর এখানে কিছু MCQ হচ্ছে আগে বাদ চলে গিয়েছিল পড়ানোর সময়, এই MCQ গুলো আমরা এখন দেখব। এই যে ইথানলের কত ভাগ জলীয় দ্রবণকে হচ্ছে রেকটিফাইড স্পিরিট বলে? ইথানলের 96% জলীয় দ্রবণকে হচ্ছে রেকটিফাইড স্পিরিট বলে, এটা আমরা পড়েছিলাম। 96.5% ছিল মেবি রাইট আনসার, একবারে যেটা কারেক্ট। এই যে 95.6%। তো 95.6 কাছাকাছি হচ্ছে 96%, উত্তর হবে 96%, ঘ নাম্বার। রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান কোনটি? রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান হচ্ছে
ইথানল, CH3CH2OH, এটাই যে এখানে লেখাই আছে ইথানল রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। হ্যাঁ, তো এই দুইটা এমসিকিউ বাকি ছিল আমাদের তখন পড়ানোর সময়, এই দুইটা এমসিকিউ করে দিলাম। তো এরই মাধ্যমে আমাদের আজকের লেকচারটি শেষ হচ্ছে। যদি তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল বারটি বা নোটিফিকেশনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে ভিডিওটি একটি লাইক করার অনুরোধ রইল যাতে করে তোমার অন্য বন্ধুদের কাছেও ভিডিওটি পৌঁছায়। তোমার অন্য বন্ধুদের শেয়ার করার মাধ্যমে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে এবং লাইক ক্লিক করে রাখবে যাতে হচ্ছে তোমার এই ভিডিওটি অন্যদের কাছে দ্রুত পৌঁছায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আমরা বাকি যে পার্টটুকু আছে জৈব যৌগের অতটুকু পড়ানোর মাধ্যমে টোটালটা শেষ করে দেব, টোটাল কমপ্লিট করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।